নমস্কার, আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ে আজ আপনাদের সাথে কথা বলবো ডক্টর শ্যামল দাশগুপ্ত মহাশয়ের সঙ্গে। উনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে প্রফেসর হিসাবে আমাদের সাথে রয়েছেন এবং আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব মহিলাদের স্বাস্থ্য, এই বিষয়টি নিয়ে। মহিলারা যারা স্বাস্থ্যের বিষয়ে বরাবরই অবহেলিত, পরিবারের সকলের খেয়াল রাখেন ঠিক কথায়, কিন্তু নিজের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তারা ঠিক ততখানি অবগত নন যতটা অবগত হলে তারা সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকতে পারেন। একজন মহিলাই কিন্তু একটি পরিবারের ধারক এবং বাহক। আজ এই বিষয় নিয়েই আমরা ডক্টর শ্যামল বাবুর সঙ্গে কথা বলবো। বিস্তারিত আমরা আলোচনায় যাব এবং শুনবো উনার জীবনের কথা। পজিটিভ বার্তার পুরো টিম ওনাকে এই স্টুডিওতে স্বাগত জানায়। স্যার নমস্কার। নমস্কার। আমাদের যারা দর্শক রয়েছেন তাদের জন্য এসেছে একটি সুখবর। পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ের এই অনুষ্ঠানগুলি আপনারা GTPL চ্যানেল নাম্বার 30, সিটি 352, আরোহণ 147, TJ 40, থার্ড হাই 136, ভার্গো ভিমা 49, NVT ডিজিটাল 120, CCN 26 এই চ্যানেলগুলিতে আপনারা দেখতে পাবেন। তাই টিভির পর্দায় চোখ রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। স্যার, প্রথমেই যেটা জানতে চাইবো যে এই দীর্ঘ একটা কর্মজীবন আপনি বের করেছেন, এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে আপনি এখন এসেছেন, এর আগে কোথায় ছিলেন স্যার? আমি জাস্ট এর আগে আরজিকর মেডিকেল কলেজে প্রফেসর হিসেবে ছিলাম এবং লাস্ট ওখানেই আমি 8-9 বছর ছিলাম। প্রথমে অ্যাসোসিয়েট এবং প্রফেসরশিপ শেষ করে আমি আলটিমেটলি লাস্ট ডিসেম্বরে আমি ওখান থেকেই রিটায়ার করি গভর্নমেন্ট সার্ভিস থেকে। তার আগে আমি SSKM হসপিটালে ছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং RMO, এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবেও দীর্ঘ সময় কাজ করেছি। টোটাল কর্মজীবন ধরে নিতে পারেন আমি পাশ করার পর থেকে প্রায় 35 বছরের কর্মজীবন, অন্তত তার মধ্যে 30 বছর আমার এই স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবেই কাজ করা এবং নানা হসপিটালে নানা জায়গায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজ করা। ওয়েস্ট বেঙ্গল সরকারের নানা রকম প্রজেক্ট এবং নানা রকম যে সমস্ত তারা ইমপ্লিমেন্টেশন করেছেন আমাদের সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে, সে সমস্ত ব্যাপারে আমরা তাদের সবাইকে অগ্রগল করার চেষ্টা করেছি, কাজ করার চেষ্টা করেছি, মেন্টর হিসাবে কাজ করেছি। এইভাবেই আমার কর্মজীবনটাকে টেনে নিয়ে গেছি এত বছর। প্রথমেই কি ভেবেছিলেন যে এডুকেশন সার্ভিসেই যাবেন নাকি? না, আমি প্রথমে বেশ কিছুদিন হেলথ সার্ভিসে কাজ করেছি। আমার ভেতরে একটা অনেক দিনেরই ইচ্ছা ছিল যে ছাত্রছাত্রীদের পড়ানো, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করে যাওয়ার একটা ইচ্ছা ভেতরে কাজ করেছে অনেক দিন ধরেই, এবং আলটিমেটলি আমি 2007 সালে আমি মেডিকেল এডুকেশন সার্ভিস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে সেখানে আমি জয়েন করেছি এবং তারপর থেকে মেডিকেল এডুকেশন সার্ভিসেই কাজ করেছি। আমার আন্ডারে খুব কম করে হলেও 25 জন মতো পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি যারা পাশ করে বেরিয়ে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় খুব সুনামের সঙ্গে কাজ করছে। আমি অন্তত তাদের জন্য খুব গর্বিত বোধ করি, এইটুকু বলতে পারি। হ্যাঁ, একদম তাই স্যার, কারণ আপনাদের মতো মানুষরা আছে বলেই আমাদের এই পজিটিভ বার্তার আমাদের যে উদ্যোগটা আমরা করতে পারছি। কারণ আপনারা ভেবেছেন যে পরবর্তী প্রজন্মকে আমার যে শিক্ষা, আমার যে বিদ্যা, সে আমি দিয়ে যাব, এবং আমরা শুনেছি যে বিদ্যা বিতরণের মধ্য দিয়েই বাড়ে। যেরকম আপনি বললেন যে 25 জন কে আপনি ট্রেনিং করিয়েছেন যারা আজকে নিজ নিজ জায়গায় সুপ্রতিষ্ঠিত। ঠিক। স্যার, ছোটবেলাতে কেমন ভাবে বড় হলেন? মানে ছোটবেলায় কি ভাবতেন যে আমি বড় হয়ে ডাক্তার হব? ছোটবেলায় আমাদের সময় এখনকার মতো এতটা ইনফরমেটিভ বা টিভি এত ছিল না। খুব ছোটবেলায় আমি একটি ছোট শহরেই বড় হয়েছি, জায়গাটা কল্যাণী। বিধানচন্দ্রের স্বপ্নভূমি ছিলেন, সেখানে আমি স্কুলে পড়েছি। হায়ার সেকেন্ডারি পাশ করার পর ডাক্তারিতে চান্স পাওয়ার পর আমি বর্ধমান মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করি
এবং তারপর চাকরি ক্ষেত্রে 2-3টে জায়গায় বাইরে কাজ করেছি। তার মধ্যে একটা অল্প সময়ের জন্য আমি আন্দামানেও কাজ করে এসেছি, তাছাড়া কোল ইন্ডিয়াতে কাজ করেছি, এবং আলটিমেটলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে আমি হেলথ সার্ভিসে জয়েন করি, এবং সার্ভিস করতে করতেই আমি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করি সার্ভিস হিসাবে। এবং তারপরে আস্তে আস্তে আমি মেডিকেল এডুকেশন সার্ভিসটাকে পছন্দের লাইন হিসেবে বেছে নিয়েছি। যেহেতু একটা কর্মের ক্ষেত্র আপনি বললেন যে আন্দামান নিকোবর আইল্যান্ড, স্যার ওই জায়গার কাজের অভিজ্ঞতা নিয়ে কিছু যদি বলেন। ওই জায়গার অভিজ্ঞতা আমি সারা জীবনে কোনোদিন ভুলবো না। আমার খুব অল্প সময়ের অভিজ্ঞতা, 2.5 বছরের অভিজ্ঞতা, আমাকে ভীষণভাবে এনরিচ করেছে ওই অভিজ্ঞতা। একটা হসপিটালে, সিভিল হসপিটালের আমি এবং আমার মিসেস ছিলাম, দায়িত্বে ছিলাম, এবং সরকারি ব্যবস্থা ছাড়া কিছুই সেখানে তখন তৈরি হয়নি। এবং আমরা সেখানে এত ফ্রি হ্যান্ড এবং এত ইনোভেটিভভাবে কাজ করেছি যে সেই অভিজ্ঞতার বলে বোধহয় শেষ করা যাবে না। সেই অভিজ্ঞতা আমার সারা জীবনের একটা বিরাট সঞ্চয় হয়ে রয়েছে, এবং সেই অভিজ্ঞতাকে আমি আমার পরবর্তী যারা করেছে কাজ পেরিফেরিতে, এবং অনেক সময় অনেক কিছু ফেসিলিটিস না থাকা সত্ত্বেও ইনোভেটিভ হইতে মানুষের জীবন দান করা বা মানুষকে সুস্থ রাখার যে প্রচেষ্টার একটা শিক্ষা, সেটা আমাকে সারা জীবনের জন্য সেটা একটা আমার অভিজ্ঞতার ব্যাপার হয়ে রয়েছে। আমি এই গল্পটা কিন্তু শুনবো। হ্যাঁ, আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে বলি, যারা বিকাশ টকশো এর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন আপনার জীবনের অভিজ্ঞতা অন্য মানুষকে অনুপ্রাণিত করে তুলুন, তারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার 6295890660 এই নাম্বারেও। আমি স্যারের কাছে যাব। স্যার, আন্দামানের গল্পটা যদি একটু বলেন। আন্দামানের গল্প যদি একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, আমি তখন MBBS পাশ করে এবং DGO কমপ্লিট করে গেছি ওখানে। সাধারণ মেডিকেল অফিসার হিসেবেই কাজ করছি, আমার ডেজিগনেশন ছিল মেডিকেল অফিসার ইনচার্জ একটা 32 বেডের হসপিটালে। একদিন রাত্রিবেলায় একটি পেশেন্ট এসেছিল, সে সুইসাইডিয়াল টেন্ডেন্সির জন্য তার শ্বাসনালীকে সে নিজেই অর্ধেক কেটে নিয়ে চলে এসেছিল। আমি নিজেই জানতাম না এই পেশেন্টকে কিভাবে রিকভারি করা সম্ভব। আমি ENT ডাক্তারও নই, আমার যেটুকু অভিজ্ঞতা গাইনোকোলজি, কিন্তু আমাকে একটাই মোটিভেশন কাজ করেছিল যে রুগীটিকে বাঁচাতে হবে। ট্র্যাকিওস্টমি একদিন ছোটোবেলায় আমাদের ইন্টার্নশিপ পিরিয়ডে দেখেছিলাম। সেই ট্র্যাকিওস্টমির অভিজ্ঞতা থেকে সিস্টারকে বললাম একটা ট্র্যাকিওস্টমি টিউব দিন। সেই ট্র্যাকিওস্টমি টিউব তাকে পরিয়ে সেই যে আমি তাকে সেভ করেছিলাম, এবং তারপরে আলটিমেটলি পোর্ট ব্লেয়ারে তাকে ট্রান্সফার করে তাকে বাঁচানো গেছিল। এই জন্য আন্দামান গভর্নমেন্ট আমাকে একটা আলাদা বার্তা দিয়ে একটা চিঠি দিয়েছিল। সেটা এখনো পর্যন্ত আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্টই বলতে পারেন, কারণ এইটাও কিছুটা ইনোভেটিভ থেকেই করা, এবং আমার ডাক্তারি শিক্ষা যেটা, সেটাকে কাজে লাগিয়ে একটা মানুষের জীবনকে দেওয়াটার মধ্যে আমি একটা সার্থকতা খুঁজে পেয়েছিলাম, এইটুকু বলতে পারি। আরও হয়তো অনেক অভিজ্ঞতা আছে যেগুলো শেয়ার করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তবুও বলি যে সেই অভিজ্ঞতা পরবর্তীকালে কোল ইন্ডিয়াতেও আমি 3 বছর কাজ করেছি। পুরুলিয়ার একটা গ্রাম, একটা জায়গায় বলরামপুর বলে একটা জায়গায় আমি 5 বছর ব্লক মেডিকেল অফিসার ইনচার্জ হিসাবে কাজ করেছি। কাজেই সেই সমস্ত অভিজ্ঞতা এবং পেরিফেরিতে কাজ করার অভিজ্ঞতা, সাধারণ মানুষ, দুস্থ মানুষদের সেবা করে তাদেরকে সামান্য কিছু দিতে পারার মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দটা বোধহয় শহরে অনেক বড় করেও সেই আনন্দটার সঙ্গে কোনো তুলনায় আসা যায় না। এইটাই আমি বলতে পারি, এইটুকু। তারপরে জীবনটা তো আস্তে আস্তে অন্যদিকে এগিয়ে গেছে। যেমন বললেন যে স্টুডেন্ট থাকাকালীন হয়তো কোনো সময় পড়েছিলেন যে ট্র্যাকিওস্টমি কিভাবে করতে হবে, সেটাই আপনি পরবর্তীতে ওখানে যেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি সেইভাবে হয়তো ছিল না, সেই সময় আপনি এটা করেছেন। এবং পুরুলিয়ার যেরকম বললেন যে বলরামপুরে আপনি এরকম ভাবেই কাজ করে এসছেন, যে কিছুটা হলেও পিছিয়ে পড়া সেই জায়গাগুলো, সেই সমস্ত জায়গাতে যেখানে ইনফ্রাস্ট্রাকচারের প্রপার অভাব। আজকের দিনে যারা ডাক্তার হচ্ছে তারা কিন্তু অনেকখানি ইনফ্রাস্ট্রাকচার গতভাবেই বলুন বা আমাদের জীবনযাত্রাটাও কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের
আওতায় আসার পর বা কম্পিউটার টেকনোলজি আসার পর অনেকখানি ইমপ্রুভ হয়েছে, তারা কিন্তু অনেক ফ্যাসিলিটি নিয়েই বড় হচ্ছে। তো এই যে স্টুডেন্টস যারা আগামীতে ডাক্তার হবে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের যদি উদ্দেশ্য এইরকম কোনো জায়গায় তাদেরকে এরকম পরিস্থিতি সামলাতে হয়। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমরা যারা পুরোনো দিন থেকে সরে যাব আস্তে আস্তে, তারা জায়গা নেবে আমাদের। ক্লিনিক্যাল সাইডটা, ক্লিনিক্যাল চোখ, ক্লিনিক্যাল হাত, এর বোধহয় পরিপূরক কিছুই হতে পারে না। হ্যাঁ, ইনভেস্টিগেশন, ডায়াগনস্টিক প্রসিডিওরস, ইনফ্রাস্ট্রাকচার আমাকে সাহায্য করবে, কিন্তু প্রত্যেককে বলবো যে বেসিক মেডিকেল যে জিনিসটা, যেটা কিনা আমরা চোখ দেখি, কানে শুনি, হাত দিয়ে ফিল করি, সেটা কিন্তু যন্ত্র দিয়ে পুরোটা কভার আপ করা যাবে না। কাজে আমাকে যদি ভালো ডাক্তার হতে হয়, আমাকে ক্লিনিক্স ভালো করে জানতে হবে। আমার চোখ, কান এবং হাত, এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আমার জীবনের সাথী করে নিয়ে প্রত্যেকটি ডায়াগনোসিসে এগোতে হবে। ডায়াগনোসিস মিলিয়ে নিতে হবে। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার, অনেক ডায়াগনোসিস ইনভেস্টিগেশন ছাড়া হয় না, আমি মেনে নিচ্ছি, কিন্তু ক্লিনিক্যাল আইয়ের পরিবর্তে কিন্তু ওইগুলো নয়। ক্লিনিক্যাল আইকে ডেভেলপ করতেই হবে। তার জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বলবো পড়াশোনায় সম্পূর্ণভাবে মনোনিবেশ করা, ক্লিনিক্স করা, আউটডোরে আসা, আউটডোরে পেশেন্ট দেখা। আমাদের যেটা বলা হতো একটা সময়, অ্যানাটমি হলে যখন ঢুকেছিলাম, আমার এখনও মনে আছে, একজন মৃতদেহকে দেখিয়ে আমার টিচার বলেছিলেন, এ হচ্ছে তোমার টিচার, একে নমস্কার করে তুমি ক্লাস শুরু করো। আজকে আমি ছাত্রদেরও বলবো যে অ্যানাটমি সেই যে ক্যাডাভার, যে মৃতদেহ, সে আমাদের শিক্ষক। যারা আসছে হতদরিদ্র মানুষ, তারা আমাদের শিক্ষক। তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। হ্যাঁ, টেকনোলজি সাহায্য আমাদের অবশ্যই নিতে হবে, কারণ তাতে আমাদের আরও বেশি পারফেকশনের দিকে আমরা যেতে পারবো। আমরা এই মুহূর্তে আলোচনার শেষ পর্যায়ে এসেছি। আমার যে প্রশ্ন আছে, আমরা প্রথমেই যেটা বলেছিলাম স্যার, মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা, এই বিষয়ে মহিলারা যারা শহরাঞ্চলে থাকে তারা কিছুটা বুঝতে পারলেও পিছিয়ে পড়া যারা আছে, তারা সংসারের কাজ সামলেই মানে তারা যেন নাভিশ্বাস উঠে ওঠে নিজের প্রতি যত্ন নেওয়ার দিকে, সেইটা যদি একটু কোনো সাজেশন আপনি দেন। আমাদের এই সমাজের মধ্যে আমাদের মায়েরা, বোনেরা, আমাদের বাড়িতে যারা আমাদের কাউন্টার পার্ট রয়েছেন, তারা এখনও হয়তো শহরের দিকেও আমি বলবো, এবং গ্রামের দিকে তো বটেই, হয়তো অবহেলিত। তার জন্য আমরাই দায়ী। আমাদেরই আরও যত্নবান তাদের প্রতি হওয়া উচিত, এবং তাদের দেখভালের দায়িত্ব কিন্তু আমাদেরই নেওয়া উচিত। আমি জানি যে সমস্ত মানুষের বাড়ির সবাইকে খেতে দিয়ে মায়ের কি পড়ে থাকে খাবার, সেইটুকুর উপর সে নির্ভর করে, সে প্রেগনেন্ট অবস্থাতেই হোক বা যে কোনো অবস্থাতেই হোক। কিন্তু প্রেগনেন্সিতে সমস্ত মানুষের থেকে তার বেশি পুষ্টিটা দরকার, সেই জায়গায় সে অবহেলিত। কাজে আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা যারা সমাজে রয়েছি, এমনকি আমরা যারা পুরুষরা রয়েছি বা আমরা ছেলেরা যারা রয়েছি, তার মা, তার বোন, তার স্ত্রী, তার দায়িত্ব আমাদেরকে নিতেই হবে, এবং তাদের দেখভালের দায়িত্ব আমাদেরকে না নিলে তারা কিন্তু, আমাদের সমাজ কিন্তু এগোতে পারবে না। শুধুমাত্র পুরুষদের নিয়ে সমাজ নয়, আমাদের পুরোপুরি তাদের উপরই নির্ভর করতে হবে, কারণ তারাই সমাজ গড়ার কাজের মধ্যে রয়েছে। স্যার, একটা মিডল ক্লাস ফ্যামিলির মহিলার স্বাস্থ্য সুরক্ষিত রাখতে যদি বেসিক কিছু ডায়েট আর একটু ফিমেল হেলথ যদি ভালো রাখা যায়, এরকম যদি কোনো মেডিসিন কি রেকমেন্ড করতে পারবেন? আমি বলবো যে সুষম খাদ্য, যেটা কিনা সাধারণভাবে খুব কস্টলি দরকার নেই, সুষম খাদ্য অনেক জায়গায় এখন সব জায়গায় পাওয়া যায়। সুষম খাদ্যের চার্ট কি, সাধারণ তাদের যে ক্ষমতা তার মধ্যেই সুষম খাদ্য সম্ভব, সেইটুকু তাকে প্রোভাইড করা। এবং মাইনর এলিমেন্টস যেগুলো আছে, যেমন আমাদের দেশে অ্যানিমিয়ার খুব প্রাদুর্ভাব রয়েছে, সেক্ষেত্রে বিশেষ করে প্রেগনেন্সি বা কোনো সময় আসলে আমাদের রেগুলার আয়রন দেওয়ার ইয়ে আছে। এই সেন্টারে গেলেই এগুলো সরকার থেকেই এগুলো ব্যবস্থা করা আছে। এগুলো সুযোগ সুবিধা তাকে নিতে হবে, এবং এই সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য এই সাধারণ ওষুধের সুযোগ সুবিধাগুলো, যেমন ধরুন আমাদের কিছু কৃমি জাতীয় অসুখের জন্য রক্তক্ষরণ হয়, এবং এখন এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এর মধ্যে চলে এসছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেও চলে এসছে। আমরা অ্যান্টি হেলমেন্থিক ট্রিটমেন্ট করি প্রেগনেন্সির সময়।
এই সামান্য কতগুলো জায়গা যদি তাদেরকে আমরা মোটিভেট করতে পারি, এবং আমাদেরই দায়িত্ব তাদের যে তাদেরকে মোটিভেট করে সেন্টারে নিয়ে যাওয়া, আমাদের আশাকর্মীরা আছেন তারা এগুলো সাহায্য করেন, তাহলে সাধারণভাবে 90% উপরে মানুষের মহিলার কিন্তু স্বাস্থ্য সম্বন্ধে চিন্তা করার কিছু নেই। তবে কিছু মহিলার কিছু জটিলতা থাকে, তাদের ক্ষেত্রে নিশ্চয়ই ইনস্টিটিউশনাল ভালো সুপারভিশন এবং তাদের কেয়ার দরকার। সেক্ষেত্রে যারা আশাকর্মী আছেন বা যারা হেলথ সেন্টারে যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন তারা আমাদের কাছে হয়তো বড় মেডিকেল কলেজে রেফার করে দিতে পারেন, আমরা তাদেরকে সেই পরিষেবাটা দিতে সক্ষম হতে পারব। আমরা শুনলাম ডাক্তারবাবুর কথা, কিভাবে উনি প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে এসেছেন এবং প্রান্তিক এলাকায় থাকা মহিলাদের উদ্দেশ্যে উনি যে বার্তা দিলেন। পজিটিভ বার্তার টিম ওনাকে ধন্যবাদ জানাই ওনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। নমস্কার। নমস্কার।